স্ট্যাটাস লেখার সময় যারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না, তারা নির্বাচন নিরপেক্ষ করবেন এই নিয়ে কিন্তু সন্দেহ হতে পারে। হয়েছে নির্বাচন করার জন্য, ফলে সেই দল বলবে কেন যে এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন দেরি করতে হবে, আপনারা কেন নির্বাচন চান? সংস্কার আমরা নির্বাচন কমিশন সংস্কার যেটি করা হয়েছে সেখানে গতকাল আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে, বলেছে যে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয়ে যায়। এটা নির্বাচন কমিশনই ভালো বলতে পারবেন, তবে এই বিষয়টি কিন্তু আমরা শুরু থেকে দেখে আসছি যে সংস্কার যারা করছেন তারা যে খুব জনমত নিয়ে বা জনগণকে সম্পৃক্ত করে সংস্কারের প্রস্তাব দিচ্ছেন ব্যাপারটা কিন্তু তা নয়। এবং যারা সংস্কার প্রস্তাব করছেন তারা অনেকেই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না, বাংলাদেশে থাকেন নাই। বাংলাদেশে যে 16 বছরের দুঃশাসন চলেছে সেই দুঃশাসনের কোনো প্রভাব তাদের উপরে পড়ে নাই। আপনি যাই বলেন না কেন, আপনি যদি শিকাগোতে থাকেন কিংবা আপনি যদি অন্টারিওতে থাকেন কিংবা আপনি যদি লন্ডনে থাকেন, আপনি তো সরাসরি যে হিট অফ দি পলিটিক্স, হিট অফ দি রং ডুইং, এটা তো আপনি অনুভব করবেন না, এটাই তো স্বাভাবিক। এবং যারা সংস্কার এখানে এসে করার কথা বলছেন তারা অনেক ক্ষেত্রেই কাগজে কলমে যেসব সংস্কার প্রস্তাব করছেন, আমাদের ব্যবস্থা সেই সংস্কার নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে তৈরি হয় নাই। এবং কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে তাদের বোঝার সমস্যাও রয়েছে। তারা একটা পশ্চিমা ভাবধারায় বাংলাদেশের সংস্কারগুলিকে করার চেষ্টা করছেন। এই রাজনীতিটা পশ্চিমের ভাবধারায় করলে হবে না, এই সংস্কারটা পশ্চিমের কথার মতো করলে হবে না, বা পশ্চিমের মতো একটি ব্যবস্থা আমরা তৈরি করবো সেটা করলে হবে না। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভোটাররা এখনও মার্কা দেখে ভোট দেয়, আমাদের ভোটাররা এখনও মিছিল পছন্দ করে। এই যে এত বড় নতুন পার্টি শুরু হলো, আমরা কি কোথাও পার্থক্য দেখেছি? এর আগের পার্টিগুলির সাথে এদের জনসভার কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ধাক্কাধাক্কি আছে, কনুইমারা আছে, চেয়ার না পেয়ে ক্ষোভ আছে, তারপরে মঞ্চে যারা আছেন তাদের অর্থায়নের বিষয়গুলো একই, তাদের বাবা মা দেখা যাচ্ছে যে ছেলে মঞ্চে আছে, অতএব বাবা মা 10-12 জন 15 জনকে সাথে নিয়ে এমনভাবে মঞ্চ প্রবেশ করছেন যেন তারাও এই দলের এক ধরনের মালিক। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, এই যে আমাদের পাশে বিএনপির নেতা আছেন, আমরা তো কোনোদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাই বোন আত্মীয় স্বজনকে দেখি নাই, কিন্তু আমরা কি ওই অর্থে বঙ্গবন্ধুর বাবা মাকেও দেখেছি? দেখি নাই। কিন্তু যতদিন রাজনীতি করেছে আওয়ামী লীগ, 71 সালের আগে যদি আপনি চিন্তা করেন, সেখানে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার যে প্রভাব ছিল কিংবা রেহমান সোবহানের, ততটুকু প্রভাব বঙ্গবন্ধুর পরিবারের লোকজনের ছিল না। স্বাধীনতার পরে এই যে আওয়ামী লীগ পারিবারিক প্রভাবযুক্ত রাজনীতি শুরু করলো, সেটাই তাদের ধ্বংসের কারণ হয়েছে। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি যে নতুন দল যখন লঞ্চ হয়েছে, আমরা ওই দিনই চিনে ফেলেছি কার বাবাকে। তো এই যে রাজনীতির যে কোনো উন্নতি হয় না, এটাই তো আমাদের আর্থসামাজিক অবস্থা, যেখানে আমরা নিজেরা এখনও সংস্কারের জন্য প্রস্তুত না। এবং আমি এই বিষয়টা একটু বলতেই চাই যে 31 দফা, বিএনপি কিন্তু 31 দফা যথেষ্ট পরিমাণে প্রচার করছে না। ফলে তাদের সংস্কার প্রস্তাবটা কি, এটা কিন্তু সবার কাছে যে খুব ভালোভাবে পৌঁছাচ্ছে বিষয়টা তা না। এবং এইটার উপরে যতখানি জোর দেওয়া দরকার ছিল সেটা কিন্তু এখনও ওইভাবে হয় নাই। আমি একটা রাজনৈতিক দল করলে আমি কি করতাম? আমি পত্রিকার মধ্যে 31 দফা দিয়ে যেভাবে পারি আমি সাধারণ জনগণের কাছে 31 দফা প্রত্যেক বাড়িতে পৌঁছে দিতাম। আমার বাড়িতে তো আলাদা করে 31 দফা পৌঁছায় নাই, আমাদের এলাকাতেও পৌঁছায় নাই। এটা নেতা নেত্রীরা জানে, যারা রাজনীতি নিয়ে কথা বলে তারা জানে। ফলে রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এবং এই রাজনীতির গুণগত পরিবর্তনের সাথে সাথে যারা সংস্কার প্রস্তাব করছেন তাদেরও চিন্তা করতে হবে যে সংস্কার আসলে চাপিয়ে দেওয়ার বিষয় না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে রাজনৈতিক দল তৈরি হওয়ার আগেই তারা নির্বাচন নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। কি করলে নির্বাচন হবে, কি মেনে নিলে কি হবে, তারা এক ধরনের বক্তব্য দিতে শুরু করেছে, যেটা শুনলে মনে হয় যে এই দলটা রাজনীতিকে কন্ট্রোল করছে, সরকারকে কন্ট্রোল করছে। এবং আমি আবারও একটু দ্বিমত পোষণ করতে চাই যে এই সরকারকে নিউট্রাল বলা যাবে না। এই সরকার নিউট্রাল না, এটা বিপ্লবের সরকার। এই সরকার বায়াসড টুয়ার্ডস পিপল হু পার্টিসিপেটেড ইন রেভলিউশন। এবং এই সরকারের মধ্যে উনি কিন্তু বলেছেন যে উপদেষ্টা আছেন, যে উপদেষ্টারা সরাসরি এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিলেন, একদম সরাসরি। ছাত্র উপদেষ্টা আছেন, বিভিন্ন কমিটিতে ছাত্রদেরকে নেওয়া হয়েছে, এবং সেই ছাত্রদের সমর্থনে একটা
নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাহলে যে রাজনৈতিক দলটা বাইরে রাজনীতি করছে সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু এখন সরকারে আছে। বিএনপির পক্ষ থেকে সেটাই এবং বলা হচ্ছে যে এটি এটা সমর্থন BNP পক্ষ থেকে আছে বলার বা কিছু কিংস নাই। পার্টি বলা কিংস হচ্ছে। পার্টি না বলি, কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, যে রাজনৈতিক দলটা তৈরি করার জন্য একজন উপদেষ্টাকে পদত্যাগ করে চলে আসতে হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে একটি ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা বের হয়ে রাজনৈতিক দল করবেন কেন? তিনি তো ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম শব্দের অর্থ কি? পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত তারা থাকবেন এবং তারা একটি নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তারা চলে যাবেন। এবং ইন্টারিম গভর্নমেন্টে থাকলে তাদের ইলেকশন করতে পারারই কথা না, কারণ তারা তো গভর্নমেন্টের মধ্যে ছিলেন এবং গভর্নমেন্টের মধ্যে আছেন। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে পদত্যাগ করে একটি সরকার একটি দল তৈরি করতে হয়েছে। তার মানে কি? তার মানে এই দলের সমর্থকরা সরকারে ছিলেন এবং এখনো আছেন। তো একটি দলের সরাসরি সমর্থকরা যদি সরকারের মধ্যে থাকেন, এটা অবশ্যই নিউট্রাল গভর্নমেন্ট না। এটা বললে তো হবে না যেটা নিরপেক্ষ। এখন কিভাবে এরা নিরপেক্ষতা প্রমাণ করতে পারে, এইটার একটা প্রশ্ন আছে। তাহলে তাদের আচরণে নিরপেক্ষ হতে হবে। কিন্তু আচরণে নিরপেক্ষতাকে আপনি দেখতে পান? আচরণের নিরপেক্ষতা কিন্তু নাই। আপনি লক্ষ্য করলে দেখবেন ফেসবুকে গেলে এই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যে ধরনের স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাসগুলি একেবারেই এক ধরনের বায়াস স্ট্যাটাস, এক ধরনের দলীয় স্ট্যাটাস, এক ধরনের পক্ষপাতমূলক স্ট্যাটাস। একটা ফেসবুকে স্ট্যাটাস লেখার সময় যারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না, তারা নির্বাচন নিরপেক্ষ করবেন এই নিয়ে কিন্তু সন্দেহ হতে পারে। এবং এই সন্দেহগুলি জেগেছে বলেই আমার মনে হয় যে তারেক রহমান এই কথাটা বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা উঠবে কেন? একটি দল কেন বলবে? একটি দল তৈরি হয়েছে নির্বাচন করার জন্য। ফলে সেই দল বলবে কেন যে এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন দেরি করতে হবে? আপনারা কেন নির্বাচন চান? সংস্কার আগে হবে। ছোট সংস্কার, বড় সংস্কার। সংস্কার তো সংস্কারই, ছোট আর বড় কি? প্রতিটাই সংস্কার। ছোট আর বড় হয় তার ইম্প্যাক্টের উপরে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। রোমানিয়ার স্বৈরশাসক চসেস্কু সিদ্ধান্ত নিলেন যে দেশে গর্ভপাত এবং জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দিতে হবে, কারণ দেশ অনেক উন্নতি করেছে। এবং এতে করে এত শিশু জন্ম নিল, এরা তরুণ তরুণী এত জন্ম নিল, ওই সময়ের একটা জেন জি তৈরি হলো তার, যে সময় চসেস্কু শাসন করতেন। এবং সেই তরুণ সমাজ চাকরি নাই, কারণ এত তৈরি হয়েছে, চাকরি কোথা থেকে দিবে? খাওয়া নাই, এটা নাই, সেটা নাই। তারা আন্দোলন করে চসেস্কুকে ফেলে দিল। এখন উনি সংস্কার করেছিলেন কি সংস্কার? একটা ছোট্ট সংস্কার, যে ঠিক আছে জন্ম নিয়ন্ত্রণ লাগবে না। ওই এক সংস্কারের কারণে ওনার পতন হলো এবং ওনার রীতিমতো মৃত্যু হলো এই 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 তখনকার তরুণদের হাতে। একটা বিষয় কিন্তু লক্ষ্য করলে আপনি দেখবেন, আমি এটাও একটু বলে চাই, সেটা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে আন্দোলন করেছে জেনজি। পৃথিবীতে সব আন্দোলনই এই 30 বছরের নিচের লোকেরাই করে। 90 সালে যখন গণ অভ্যুত্থান হয়েছিল, আমাদের বয়স 30 বছরের কম ছিল, আমরা স্বৈরাচার তাড়িয়ে দিয়েছিলাম 90 সালে। এই 30 বছরের কম বয়সের আন্দোলনটা করে, কিন্তু 30 বছরের কম বয়সের আন্দোলন করলেই আন্দোলনের মালিকানা 30 বছরের নিচে সবাই দাবি করে না। এইবারে যেটি ঘটেছে সেটা হচ্ছে একটা দাবি নিয়ে আসা হয়েছে যে 30 বছরের নিচে আমরা অনেক আন্দোলন করেছি, অতএব যা কিছু আমাদেরই। এইটা করলে তো আসলে এটা আসলে সবার, আমরা যেটা দেখেছি সবার। কিন্তু এই সবার শব্দটাকে আপনি লক্ষ্য করেছেন? না, আমরা এই সবার যেটাকে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, এমনকি বয়স্ক বয়স্ক লোকেরা এসে বলছে হ্যাঁ হ্যাঁ তোমরাই তো আন্দোলন করেছো। আমরাও তো আন্দোলন করেছিলাম 1990 সালে, আমি নিজে তখন ছাত্রনেতা ছিলাম। কিন্তু আসলে কি আন্দোলনের মালিকানা আমরা একা দাবি করেছি? বারবার বলা হচ্ছে 36 দিনের আন্দোলনে সরকার পতন হয়েছে। আসলে কি সংগ্রামটা 36 দিনের? একটার পর একটা নির্বাচন হয় নাই, নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, দলীয় নেতাকর্মীরা কারাগারে গিয়েছে, মানুষ গুম হয়েছে দীর্ঘদিনের। এখন যারা গুম হয়েছে তারা তো 36 দিনে গুম হয় নাই। তাহলে ওই গুম হওয়া মানুষগুলো 36 দিনের আন্দোলনের মধ্যে ছিল না? যারা জেল খেটেছে, যারা দীর্ঘদিন নির্বাসনে থেকেছে, যাদের লুকিয়ে থাকতে হয়েছে, যাদের পলাতক থাকতে হয়েছে, এক একজনের নামে 100-150 মামলা হয়েছে, ভুয়া মামলা, এদের ওই 36 দিনে হয় নাই বলে তারা আন্দোলন করে নাই। ফলে এই যে আন্দোলনের মালিকানা নিয়ে একটা কামড়াকামড়ি, এই ঘটনাটাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত করবে এই রাজনৈতিক প্রক্রিয়াকে। দেশ যদি সবার হয়, রাজনীতি যদি সবার হয়, তাহলে এই আন্দোলনে যারা যোগ দিয়েছেন এই কৃতিত্ব সবার, সাধারণ মানুষ থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, শ্রমিক মুঠে মজুর থেকে শুরু করে, ছাত্র নেতারা সকলেরই কিন্তু এই আন্দোলনে ভূমিকা আছে। এবং যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল এটিকে স্বীকৃতি দেবে না এবং যতক্ষণ পর্যন্ত এরকম একটি অবস্থা হবে যে আমরা আন্দোলন করেছি অথবা আমরাই সব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আসলে একটি নিরপেক্ষ ব্যবস্থা আশা করতে পারবেন না।